নমস্কার, আমি আইভি চট্টোপাধ্যায়। আমি আজ আমার একটি ছোট গল্প অলৌকিক পড়ে শোনাব। এই গল্পটি প্রথম প্রকাশ হয়েছিল পরম্পরার ওয়েব পত্রিকায়। তারপর এই গল্পটি আমার এই গল্প সংকলন 12/2 আরও এতে সংকলিত হয়েছে। গল্পের নাম অলৌকিক। অলৌকিক। মেল বক্সে অনেকগুলো ইমেল। ব্যাংক থেকে এসেছে 3টে, ব্যাংক ট্রান্সফারের অ্যালার্ট, ইলেকট্রিসিটি বিল, ইনকাম ট্যাক্স, মিউচুয়াল ফান্ড। পার্সোনাল মেল বলতে একটা পত্রিকা থেকে মেল, হয়তো লেখা চেয়ে পাঠিয়েছে, পরে দেখলেই হবে। আর সবই আজে বাজে মেল, নানা কোম্পানির অ্যাড। প্রথমেই সেগুলো স্প্যাম মেল বক্সে পাঠানো শুরু করলো নন্দিতা। মেল বক্স একটু খালি করে অকাজের মেলগুলো দেখা শুরু করলো। এক নজর দেখা, তারপর ডিলিট। একটা ইমেলে চোখ আটকে গেল। গায়ত্রী নামের একজন লিখেছেন, বাংলিশ মেল, মানে হরফটা ইংরেজি, ভাষাটা বাংলা। এই বাংলিশ লেখাটা একদম পছন্দ নয় নন্দিতার। মেসেজ হোয়াটসঅ্যাপে বাংলিশ লেখা দেখলে পড়ে না, উত্তরও দেয় না। কিন্তু এই ইমেলের প্রথম লাইনটাতেই চোখ আটকে গেল। নমস্কার, আমি গায়ত্রী, কিন্নর পত্রিকা থেকে তোমার মেল ঠিকানা পেয়েছি। তুমি লিখলাম বলে রাগ করলে না তো? আসলে কেন যেন মনে হচ্ছে তুমি আমার খুব চেনা, খুব আপন। তোমার উদ্যোগ গল্পটা প্রথম পড়েছি, তারপর থেকে তোমার প্রতিটা লেখা খুঁজে খুঁজে পড়ি। এখানে তো বাংলা লেখা চাইলেই পড়া সম্ভব নয়, ইন্টারনেটে পড়ি। আজ এইটুকু থাক। তুমি যদি আমার মেলের উত্তর দাও, আবার লিখব। তোমার সঙ্গে অনেক কথা আছে। ভালোবাসা নিও, দিদি। ফ্যান মেল? গল্প পড়ে ভালো লাগা, লেখকের ঠিকানা জোগাড় করে সে ভালো লাগা জানানো, এই পর্যন্ত ঠিক আছে। কিন্তু কি যেন আছে চিঠিতে, আন্তরিকতা, বড্ড আপন কারোর লেখার মতো। কে এই গায়ত্রী? নিজের কথা কিচ্ছু লেখেননি, চিঠির শেষে দিদি। কি ভেবে একটা উত্তর লিখেই ফেলল নন্দিতা। চিঠির প্রাপ্তি স্বীকার একটা সৌজন্যও বটে। পরের দিনই উত্তর এলো। আমি জানতাম তুমি ঠিক সাড়া দেবে। তুমি যে পরপর আমার গল্পগুলোই লিখেছ। তোমার প্রতিটা গল্পে আমি নিজেকে খুঁজে পাই। সেই আমি, যাকে আমি হারিয়ে ফেলেছিলাম 21 বছর আগে। তুমি জানো, তোমার দিরাগমন আমার জীবনের গল্প। তোমার সঙ্গে যে অনেক কথা আছে বোন। হ্যাঁ গো, তোমার সঙ্গে আমার জন্মান্তরের সম্পর্ক। আগের জন্মে তুই আমার বোন ছিলি, এ জন্মেও ঠিক খুঁজে পেলাম। বেশ দীর্ঘ চিঠি, অনেক অনেক আবেগের কথা। এবার একটু কেমন কেমন লাগছে, একটু অস্বাভাবিক। ইন্টারনেটে নানা রকম গল্প শোনা যায়। আলাপ জমানোর চেষ্টা, তারপর অন্যরকম ঘনিষ্ঠতার চেষ্টা হবে। কত কিছুই তো শোনা যায়। গায়ত্রী নাম নিয়ে কোনো পুরুষও এমন লিখতে পারে। মল্লিকা বলছিল একদিন, ফেসবুকে চ্যাট করতো দিদিভাই ডেকে, ছোট্ট কলেজে পড়া মেয়ে, সেই পরে নানা অশ্লীল কথা বলেছে। মেয়েই নয় সে। ইমেলের উত্তর দিল না নন্দিতা। কদিন পরে আবার মেলবক্সে গায়ত্রী। অসুস্থ ছিলাম বোন, হাসপাতালে থাকতে হয়েছিল। আমাদের এখানে যদিও হাসপাতালে বাড়ির মতোই সব সুবিধে, আমারই আর ল্যাপটপ নিয়ে বসার ক্ষমতা ছিল না। কিন্তু রোজ সবসময় তোর কথা ভেবেছি। আমার মেল না দেখে তুই নিশ্চয়ই খুব চিন্তা করছিস। ইভানও ঠিক তোর মতো ছিল জানিস, সব সময় চিন্তা আমাকে নিয়ে। মাঝে মাঝে ভাবি, এখন এতগুলো বছর কি করে একা একা আছে। অসংলগ্ন লেখা। কে ইভান? আচ্ছা, অসুস্থ ছিলেন। কি অসুখ? একটা কি উত্তর দেওয়া উচিত, কিন্তু মন সায় দিচ্ছে না নন্দিতার। এগুলো ঠিক চিঠি নয়, অনেকটা ডায়েরি লেখার মতো, যেন নিজের সঙ্গেই কথা বলা। আসলে এইসব সোশ্যাল মিডিয়া, ভার্চুয়াল জগতের একটা সুবিধেও আছে, মায়া পাতার মায়া। নিজের একটা জানলা, এসকেপ, নিজেকে প্রকাশ করার একটা মাধ্যম। হয়তো একাকিত্বে ভুগছেন ভদ্রমহিলা, পুরুষও হতেই পারেন। গায়ত্রী নাম নিয়েছেন মেয়েদের সঙ্গে কথা বলার জন্য। সঙ্গে সঙ্গে উত্তর দেয়নি নন্দিতা, কিন্তু মনটা একটু অস্থির। অসুস্থতার কথা বলেছেন, একটা রেসপন্ড করা উচিত নয়?
মানবিকতা বলেও তো একটা জিনিস আছে। দুদিন পরে লিখলো, কোনো সম্বোধন না করেই লিখলো, নন্দিতা কেমন আছেন এখন? হাসপাতালে যেতে হয়েছিল যখন, নিশ্চয়ই সিরিয়াস কোনো অসুস্থতা, খুব সাবধানে থাকবেন, ডাক্তাররা যেমন বলেছেন মেনে চলবেন। তারপরেই আনমনেই লিখে ফেলল, ইভানকে ইমেল পাঠানোর 5 মিনিটের মধ্যে উত্তর এলো। গায়ত্রী অনলাইন ছিলেন নিশ্চয়। প্রথম দিন থেকেই তো সব কথা তোকে বলার জন্য বসে আছি বোন। ইভানের কথা, জেরির কথা, আমার গোটা জীবনের কথা। আমার কথা লিখবি তুই কেমন? একটু অবশ্য লিখেই ফেলেছিস। তোর শালমলি গল্প পড়েই তো তোকে প্রথম চিঠি লিখলাম। কি করে জানলি এত ডিটেলস? কারণ এ জন্মেও তুই আমাকেই জড়িয়ে আছিস। ইভানও তাই। হাসপাতালে ওকে রোজ অনুভব করেছি, আমার মাথার কাছে দাঁড়িয়ে থাকতো। কতবার বললাম, আয় একটু সামনে থেকে দেখি তোকে, একবারের জন্য এলো না। আজ এইটুকু থাক, এক নাগারে অনেকটা লিখতে পারি না এখন। তাছাড়া জেরি এক্ষুনি খাবার নিয়ে আসবে। আমি বসে আছি ল্যাপটপে, দেখলেই বকবে। আমাকে বেডরেস্টে থাকতে বলেছে না। কি যত্নই যে করতে পারে জেরি। কৌতূহল হয়েছে সত্যি। কে এই জেরি? ইভান। রাত জেগে লেখালেখি নন্দিতার অভ্যেস, কিন্তু এত রাতে অসুস্থ মানুষটা জেগেই বা কেন? উত্তরে লিখে ফেলল, হ্যাঁ আপনি রেস্ট নিন, এত রাতে আপনি জেগে থাকবেন না, আবার পরে কথা হবে। সঙ্গে সঙ্গে ডান দিকে একটা ছোট উইন্ডো খুলেছে, চ্যাট উইন্ডো। রাত কোথায়? আমরা তো 9.5 ঘন্টা পিছিয়ে আছি দেশের থেকে। এখানে এখন দুপুর 1:30। আচ্ছা, ইনি বিদেশে থাকেন, 9.5 ঘন্টা টাইম ডিফারেন্স। আমি নিউ জার্সিতে থাকি। অনেক পথ পেরিয়ে, তোর ব্রহ্মপুত্র গল্পটায় যেমন লিখেছিস, নদীর মতো এবড়ো খেবড়ো পথ পেরিয়ে মোহনার দিকে এগোনোর ইচ্ছে। তবে মোহনা পর্যন্ত পৌঁছানো বোধহয় হবে না। আমেরিকায় বসে ইনি নন্দিতার সব গল্প পড়েছেন? এও কি সম্ভব? সন্দেহ হচ্ছে। আপনি আমেরিকায় থাকেন অথচ আমার সব গল্প পড়েছেন? এ তো আমার প্রাপ্তি। তবে খুব অবাকও হচ্ছি। বললাম যে তোর সব গল্পে আমি আছি। আমিও খুব অবাক হতাম, কে এই লেখিকা যে আমার জীবনের খুঁটিনাটি নিয়ে গল্প লেখে। তারপর বুঝেছি একটা সম্পর্ক আছে কোথাও, এ জন্মে না হলেও আগের কোনো জন্মে। নইলে তুই বা কেন? অনেক সময়ই পাঠক নিজের জীবনের সঙ্গে মিল খুঁজে পান নানা গল্পে। অস্বাভাবিক কিছু নয়, গল্প তো জীবন থেকেই নেওয়া। কিন্তু ইনি সত্যিই কি কোনো সম্পর্ক? জন্মান্তর বলে সত্যি কি কিছু হয়? ধুর, তা আবার হয় নাকি? অসুস্থ মানুষ, আমেরিকায় থাকা অনেক বাঙালি পরবাসের একাকিত্বে ভোগেন। হয়তো এইভাবে কথা বলার সঙ্গী খুঁজে নিয়েছেন ইনি। আচ্ছা দিদি, অনেক রাত হলো, আমি এবার উঠব। কাল সকালে অফিস আছে, আবার কথা হবে কেমন? চ্যাট উইন্ডো বন্ধ করবে এবার। এই যে বললি কেমন, এই বলার ধরনটা খুব চেনা লাগলো বোন। এমনভাবেই যেন আগেও কখনো। আচ্ছা, আর দেরি করাবো না। গুড নাইট বোন, আবার কথা হবে। পরনে সবুজ শাড়ি, ইস্ত্রি চলেনি শাড়িটায়। কতদিন পাট ভাঙা শাড়ি পরেনি মেয়েটা। হাতে সোনা বাঁধানো শাখা পলা, সঙ্গে 3-4টে লোহা। একটা বাপের বাড়ির, একটা শ্বশুর বাড়ির, একটা তারাপীঠের, একটা কালীঘাটের। গলায় চিকচিকে সোনার হার, কানে সোনার দুল, কপালে লাল সিঁদুরের টিপ, উস্কো খুস্কো চুলে লম্বা একটা বিনুনি ঝুলছে। পরিপাটি সাজানো খাট, বিছানা, ড্রেসিং টেবিল, আলমারি। সেখানে নয়, জানলার পাশে মাটিতে বসে বই পড়ছে মেয়েটা। বসার ভঙ্গিতে অস্থির ভাব, মাঝে মাঝেই জানলা দিয়ে রাস্তার দিকে চাইছে। তাড়াতাড়ি শেষ করতে হবে বইটা, নইলে বাড়িতে ঢুকেই বকুনি। আবার নাটক নভেল নিয়ে বসে আছো সারাদিন। কতদিন বলেছি এসব আদিক্ষেতার বই পড়ে সময় নষ্ট করবে না। ইংরেজি বই পড়ো, গ্রামারটা ভালো হবে, ছেলের কাজে আসবে। পড়তেই হয়তো ইংরেজি বই পড়ো, তা না কবিতা গপ্প পড়ে সময় নষ্ট। জানিস, এটা আমারই গল্প। দীর্ঘ ইমেল, কাল রাতেই বোধহয় লিখেছেন। নন্দিতার গল্প থেকে বেশ খানিকটা তুলে দিয়েছেন। ও না, রাত না, ওখানে তো তখন দিনের বেলা ছিল। পাটনায় থাকতাম আমরা, বিহারের পাটনা।
ছোটবেলা কেটেছে গ্রামে। তুই লিখেছিস আমার কথা তোর আলু পাখি বইয়ে। কোথায়, কোন জায়গাটা বলি? সবুজ একটা গ্রাম, একটা কাঠের সাঁকো, সেখানে দাঁড়িয়ে চারদিকে তাকাও, সবুজ আর সবুজ। ওপরে তাকাও, কত রকম নীল, ঘন নীল, হালকা নীল, আকাশে নীল, সাদাটে নীল। আরেকটু এগিয়ে যাও, একটু দূরে মস্ত দিঘি, এত দূর থেকেও দেখতে পাবে সাদা কালো জলে কেমন রূপলি আলো চিকচিক করছে। ঝর্ণা হয়ে আনন্দ বুকের মধ্যে উথাল পাথাল করবেই। সন্ধেবেলা আবার অন্যরকম, আকাশটা আবছা আলোয় ছায়া ছায়া অন্ধকারে মাথার মধ্যে ঢুকে পড়বে। সবুজ ক্ষেতের ওপর বিষণ্ণ ঘুম ঘুম নির্জনতা, দূরের দিঘির জলে শান্ত কালো নিঃশব্দ ঢেউ। এবার সাঁকো থেকে নেমে আস্তে দিঘির কাছে এসো। চারদিকে বড় বড় গাছ, মনে হবে জঙ্গলের মধ্যে চলে এসেছো বুঝি। পরিষ্কার টলটলে দিঘি, শান্ত গভীর। তুই লিখেছিস আমার গ্রাম, জানিস হুবহু আমার গ্রামের ছবি ফুটে উঠেছে তোর গল্পে। বিয়ে হয়ে পাটনায় এলাম, অধ্যাপক স্বামী, কিন্তু সে নিজে গান শোনে না, সাহিত্য পড়ে না, কবিতা পড়ার কথা শুনলেই মাথা ধরে। প্রেম প্রেম প্যানপ্যানানি ছাড়া ওতে আছেই বা কি? বাংলা বই দেখলেই তার মাথা গরম হয়। গান শুনে বাজে বই পড়ে সময় নষ্ট করার কথা সে ভাবতেও পারে না। সে অবশ্য ইংরেজি বই পড়ে, সেসব বইয়ে মেয়েদের অপরূপ মূর্তি। সিনেমাও দেখে রাত জেগে জেগে, টিভিতে, কম্পিউটারে নীল নীল ছবি। মনে পড়ছে নন্দিতা, তুই লিখেছিস গল্পে আমার জীবনের গল্প। তার মধ্যেই ইভান এলো, বুক ভরে শ্বাস নেবার দিন এলো বুঝি। ইভানকে ঘিরে সব ভুলে থাকার চেষ্টায় থাকতাম। এবার সব ঠিক হয়ে যাবে, নিজেকে বলতাম জোরে জোরে, ভালো আছি, আমি খুব ভালো আছি। লাইনগুলো চিনতে পারছিস বোন? হ্যাঁ, নন্দিতারই গল্পের লাইন। গায়ত্রীর জীবনের সঙ্গে অদ্ভুতভাবে মিলে গেছে। আগ্রহ বেড়েছে নন্দিতারও। কবে থেকে যেন দিদি বলে ডাকা শুরু হয়েছে। সব পেয়েছি দেশে থেকেও মানুষটা এমন দুঃখী কেন? ইভান অন্য কোথাও চলে গেছে? ও দেশে নাকি 18 হলেই ছেলে মেয়ে আলাদা থাকতে শুরু করে। আস্তে আস্তে শুনেছে গায়ত্রী দিদির জীবনের গল্প। পাটনায় ভালো থাকা হয়নি, নিজের হাতে সাজানো সংসারটা পর করে দিয়েছিল। সংসারটা ছায়া ছায়া দেখালো প্রথম, তারপর ধুধু মরুভূমিতে মরীচিকার মতো মিলিয়ে গেল একদিন। শিশু সন্তান সহ স্ত্রীকে বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বার করে দিয়েছিলেন সে ভদ্রলোক। 1 বছরের মধ্যেই মানানসই একজন মনোরমা মনোমতো জীবনসঙ্গী খুঁজে নিয়েছে গায়ত্রীদির অধ্যাপক স্বামী। ইভানের খোঁজও নেয়নি। প্রথম প্রথম চেষ্টা করেছে সবাই, 2-3 মাসে একবার যেন বাবার দেখা পায় অবোধ শিশু। সে লোক আগ্রহ দেখায়নি। বাবার বাড়িতে ফিরেছিলেন গায়ত্রী ইভানকে নিয়ে। এতটা লিখে আবার নন্দিতার গল্প থেকে খানিক তুলে দিয়েছেন গায়ত্রী দিদি। স্বামী পরিত্যক্তা সব মেয়ের মতো লাবণীও বাবার বাড়িতেই ফিরেছিল। বাবা তো ছিলেনই, ভাই এখন বাবার চেয়েও বেশি সোচ্চার, মালিক হয়েছে বাড়ির। প্রথমে তো ঢুকতেই দেবে না, তারপর অসুস্থ ছেলে নিয়ে গোয়াল ঘরে জায়গা হলো লাবণীর। সেও সমাজের ভয়ে, লোকে কি বলবে। সব সইছিল লাবণী, কিন্তু বুকের মধ্যে থেকে টেনে নিয়ে গিয়ে বুবাইকে কোথায় মানসিক পঙ্গুদের হোমে পাঠিয়ে দিল ভাই, সেদিন আর পারল না। বোধহয় পাগল হয়েই গেছিল। নইলে সে সময়ের কথাগুলো মনে পড়ে না কেন? ঝাপসা ঝাপসা ছবির মতো মনে পড়ে সাঁকো দুলিয়ে নেমে আসা ঝড়ের কথা। পালিয়ে যা, তুই পালা, মা সব ব্যবস্থা করে দিয়েছিলেন। তারপর কত দিন রাতের নিরলস যাত্রা। বন্ধুরাও খুব করেছিল সে সময়। পেছন ফিরে দেখলে আজ সেসব অন্য কোনো মেয়ের গল্প মনে হয়। আমার পুরনো দিনগুলো ঠিক এরকমই ছিল বোন। আমার ইভানকে বাবা কোন এক হোমে পাঠিয়ে দেবার ব্যবস্থা করেছিল। আমি ইভানকে কোলে নিয়ে পালিয়ে এসেছিলাম। কিন্তু আজ বড় ক্লান্ত লাগছে, আর লিখতে পারছি না। আবার পরে লিখছি। তোকে তো সব বলে যেতেই হবে। কোনো ইতিনাটে নেই, হঠাৎ চিঠি শেষ। এমনও হয়, এত মিল হয় কারো জীবনের গল্পের সঙ্গে। গায়ত্রীদি অনেকগুলো আলাদা আলাদা গল্পের কথা বলেছেন, যা বিভিন্ন সময়ে লিখেছে নন্দিতা। সবটাই বানানো, কল্পনা।
অথচ অদ্ভুতভাবে মিলে গেছে আর একজন মানুষের জীবনের সঙ্গে। সে মানুষটির সঙ্গে পরিচয়ের সুযোগও ছিল না, নেহাত ইন্টারনেট ছিল বলে যোগাযোগ হলো। কাল লিখেছেন গায়ত্রী, জানি না এ জন্মে তোর সঙ্গে দেখা হবে কিনা। তোর ছবি তো এই মেল অ্যাকাউন্টে দেখেছি, তুইও আমার ছবি দেখেছিস। হয়তো এ জন্মে এমনভাবেই দেখা হবার কথা। আমি আর দেশে যাই না, 32 বছর হয়ে গেল। দেশ আমায় টানেও না, সেখানে আমার কেউ নেই। তুই যদি কখনো এদেশে আসিস দেখা হবে। জেরিকে তোর কথা বলেছি। ও, জেরির কথা তো বলাই হয়নি তোকে। ইভান যখন চলে গেল, জেরি আমাকে আগলে রেখেছিল। ইভান আমার 21 বছরের ছেলে, কার অ্যাক্সিডেন্ট হয়েছিল। তখনকার কথা কিচ্ছু মনে পড়ে না আর। আমি বোধহয় পাগল হয়ে গেছিলাম। অনেক দিন হাসপাতালে ছিলাম, কত দিন কত মাস আমার মনে নেই। আজকাল এত হিসেব করতে পারি না। জেরি আমায় জোর করে ওর বাড়ি নিয়ে এসেছিল, বিয়ে করলো। ভালোবাসি বলেছিল অনেক বছর আগে। আমি রাজি হইনি ইভানের জন্যে। ইভানের মা বাবা দুই হয়ে ওকে বড় করছিলাম। ওর ছোটবেলার স্মৃতি সব ভুলিয়ে দিতে চেয়েছিলাম। কি ভালো, কি মায়াবী ছেলে হয়ে উঠেছিল ইভান। হারিয়ে গেল, চলে গেল আমায় ছেড়ে। আহা, অনেক কষ্ট পেয়েছেন গায়ত্রীদি। 21 বছরের তরতাজা ছেলে। মায়ায় পড়েছে নন্দিতাও। রোজই গল্প হয় ইমেল চ্যাটে। নন্দিতার সংসারের গল্প শুনে প্রাণ ভরে ভালোবাসা জানিয়েছেন, সপরিবারে নিউ জার্সি আসার কথা বলেছেন। মনেই হয় না আলাপ শুধুই ইন্টারনেটে। আজকাল নন্দিতারও মনে হয় কোথাও একটা ওয়েবলেন্থ মিলছে। নিজের সব গোপন কষ্টের ভার দিয়ে মুক্ত হতে চাইছেন যে মানুষটা, তার প্রতি কিসের যেন একটা দায়বদ্ধতা আছে নন্দিতারও। একদিন বললেন, কাল আবার হাসপাতালে যাচ্ছি বোন, হয়তো একটা সার্জারি হবে। কবে তোকে আবার লিখতে পারবো জানি না। জেরিকে বলেছি আমার যদি কিছু হয় তোকে জানিয়ে দিতে। খুব মন খারাপ হয়েছে নন্দিতার। কেন এমন বলছেন দিদি? আপনি ভালো হয়ে যাবেন, ওদেশে চিকিৎসার কত সুবিধে। প্লিজ এমন বলবেন না। যাই হোক, যেখানেই যাই তোর সঙ্গে আবার দেখা হবে বোন। আমার কিছু হলে মন খারাপ করবি না। আমি তো ইভানের কাছে পৌঁছে যাব, সেটা ভালো হবে না? হ্যাঁ, জেরি একলা হয়ে যাবে সেটা একটা চিন্তা। জেরি তো আমার মতো সবার সঙ্গে মিশতেও পারে না। অনেক দিন চিঠি নেই। তারপর কে জানে কেমন আছেন দিদি। ইমেল ছাড়া যোগাযোগের উপায় নেই, কোনো কমন বন্ধু নেই। বুদ্ধি করে জেরির ইমেল ঠিকানা যদি নিয়ে রাখতো। রোজ 1 লাইন 2 লাইনে ইমেল পাঠায় নন্দিতা। চিঠি লেখার মতো সুস্থ হলেই উত্তর দেবেন গায়ত্রীদি। মাসখানেক পর বহু প্রতীক্ষিত মেল এলো। গায়ত্রীদির মেল ইনবক্সে দেখেই আনন্দে লাফিয়ে উঠেছে নন্দিতা। তারপর চোখে জল এসেছে। চিঠি লিখেছেন গায়ত্রীদির স্বামী জেরি গামার্স। মাই বিলাভেড ওয়াইফ ইজ নো মোর। চিঠির বাকিটুকু আর পড়তে পারেনি নন্দিতা। স্বজন হারানোর বেদনায় ভার হয়েছে মন। ইমেল খুলতেই ইচ্ছে করতো না আর। ইন্টারনেট জিনিসটার ওপরও বিতৃষ্ণা এসেছে। অদেখা দিদির শোকে চোখ ভরে জল এসেছে। একটা অপ্রত্যাশিত ঘটনা। তারপর সকালবেলা অচেনা একটা নম্বর থেকে ফোন। নন্দিতা চট্টোপাধ্যায় বলছেন? বলছি, আমি পি চ্যাটার্জি, নর্থ আমেরিকা বেঙ্গলি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বলছি। এবছর সাহিত্য বিভাগে আমাদের পুরস্কারের জন্য আপনি নমিনেট হয়েছেন। আমি আমি কিভাবে? এত অবাক হয়েছে নন্দিতা, কথা বলতেই পারছে না। আমাদের কমিটি আছে, তারা সারা বছরের লেখালেখি লক্ষ্য রাখেন। বাংলা, ইংরেজি এবং আরও নানা ভাষার লেখালেখি। এবছর বাংলা সাহিত্য বিভাগে আপনার নাম সর্বসম্মতিক্রমে ঠিক হয়েছে। আপনি মত দিলে আমরা পুরস্কার পাঠিয়ে দেব। লেখালেখির জন্য জীবনে প্রথম পুরস্কার, আর সে পুরস্কার আন্তর্জাতিক পুরস্কার। এ যে কতখানি প্রাপ্তি। সারাদিন ঘোরের মধ্যে কেটেছে, রাতে ঘুম আসেনি উত্তেজনায়। মাথায় আলগা একটা স্পর্শ। মেয়ে এমন করে, মেয়েরা মাঝে মাঝে মা হয়ে যায়। চোখ না খুলে ভালো লাগা উপভোগ করেছে নন্দিতা। আরামে চোখে ঘুম নেমে এসেছে। কি রে বোন,
কি বলেছিলাম, সারাদিন তোর সঙ্গে থাকবো, দেখলি তো? চমকে উঠে বসেছে নন্দিতা। কে বলল কথাটা? মৃদু সুগন্ধ ঘর জুড়ে, জুঁই ফুলের গন্ধ, শরীর জুড়ে ঠান্ডা বাতাস। দিদি, অস্ফুটে ডেকে উঠল নন্দিতা। দিন 15 মধ্যে পুরস্কার এসেছে। ডলারে চেক আর একটি অপরূপ সুন্দর বাঁধানো প্লাক। গায়ত্রী গামার্স মেমোরিয়াল অ্যাওয়ার্ড ফর লিটারেচার। নন্দিতার নাম লেখা। বাংলা সাহিত্যে অবদানের জন্য পুরস্কার। হ্যাঁ, সারা জীবন নন্দিতার সঙ্গেই থাকবে এই পুরস্কার, গায়ত্রী গামার্স নামটিও। ধন্যবাদ।